কিছুই নাই খালি। Hey guys, me your boy Tawhid Afridi and welcome to Ajuba Electronics present Tawhid Afridi show. আজকে আমার সামনে যে আছে বাংলাদেশের প্রিয় মুখ, আমার ভালোবাসার মানুষ, সারা বাংলাদেশের ভালোবাসার মানুষ, লেজেন্ড সাচ্চু ভাইয়া। ভাইয়া কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। যে মিডিয়াতে আসা কিভাবে আর কি? 1974 সালে আমরা তখন সব খুদে খুদে কিশোর কিশোরী যারা আছে বাচ্চাদের একটা সংগঠন হয় পাকপাখালির ঝাঁক বলে একটি সংগঠন। আমরা কচি কাঁচা করতাম, কিন্তু সেখান থেকে পাকপাখালির ঝাঁক বলে একটি নতুন সংগঠন শুরু করে শিশুদের, জাতীয় ভিত্তিক। এবং সেইটি 1 বছর ধরে আমাদের রিহার্সাল হচ্ছিল। আমরা শুক্রবার, ধানমন্ডি, কলাবাগান এই সমস্ত ছেলে, এটা হচ্ছে 74 সালে, 1974, মানে তুমি তখন হওনি, মানে খুবই অনেক আগের। সেইটি ওপেনিং করার কথা ছিল। সেই সংগঠনের প্রধান ছিলেন শেখ কামাল। আচ্ছা, কামাল ভাই যেমনি করে নাটক করতো ইউনিভার্সিটিতে, তেমনি করে শিশুদের সংগঠনও করতো। তো তখন আমার মানে শুরু বেসিক্যালি তখন। তারপরে করলাম কচিকাচার মেলা। তারপরে কচিকাচার মেলা থেকে বাংলাদেশ টেলিভিশনে ছড়া পড়বার জন্য নিয়ে গেল। তখন একটুখানি তোমার এই টেলিভিশনে আসা একটু, তখন থেকে ইন্টারেস্ট আরো হ্যাঁ। তো যেহেতু শিশু সংগঠন করতাম সেই হিসেবে শুরু হলো এরকম। তারপর আমাদের গ্রিন রোডের স্টাফ কোয়ার্টারে আমাদের, তো ওখানে আব্দুল্লাহ ভিসার স্যারও ছিলেন। তো বিশেষ দিনগুলোতে ধরো অনুষ্ঠান হতো। এমনি বিকেলবেলা তো কবিতা টবিতা পড়াচ্ছেন আমাদের বড় ভাইরা, গান শেখাচ্ছেন যারা আবৃত্তি, যারা ছবি আঁকা, তারা এগুলো করতেন। আর আমরা 16 ডিসেম্বর, 26শে মার্চ বা 21শে ফেব্রুয়ারি সেই জায়গাগুলোতে যেটা হতো যে চৌকি পেতে, স্টাফ কোয়ার্টারের সামনে চৌকি পেতে সব খালামাদের বাসা থেকে শাড়ি এনে ব্যাকড্রপ বানিয়ে, মানে শাড়ি এনে ব্যাকড্রপ শাড়ি দিয়ে, এবং এটা হচ্ছে কি আব্দুল্লাহ হুসাইন স্যার ওনার নেতৃত্বে ক্রিয়েটিভিটি একটা, হ্যাঁ ওইটার ওই সময় তো ইটস আ বিগ টিপ এক্স্যাক্টলি। তো ওইটা কোভিড করে শুরু, আস্তে আস্তে তারপরে ক্রুসেন্ট রোড, কাঁঠাল বাগান, এই জায়গাগুলো থেকে শুরু। তারপরে তখন একটু কিশোর জায়গায় গেলাম, সেখান থেকে কাঁঠাল বাগানে শেরে বাংলাকে ফজলুল হক স্মৃতি পুরস্কার একটা সংগঠন আছে, সে তারা নিয়ে গেল বাংলা একাডেমিতে একটি চরিত্র করবার জন্য, মঞ্চে প্রথম বড় জায়গায় আর কি। সেইটিতে অভিনয় করলাম এবং ওখানটায় তাহলে জসিম ভাই ছিলেন আমার ডিরেক্টর। হ্যাঁ, তাহলে আপনি মিডিয়ার শুরুর থেকেই একদম আছেন ধরতে গেলে মোটামুটি। হ্যাঁ, মানে একদম শুরু থেকে বাংলাদেশে। এখন কেমন লাগে যে মিডিয়াটাকে রুল করতে আপনার? এই যে আগেকার যারা বা থিয়েটার যারা করি আমরা, তাদের বিষয়টা হচ্ছে এরকম যে আসলে যে এটি করবো একদম যেন পারফেক্টলি হওয়ার চেষ্টা করা, সেইটার দিকে একটু কম এখন। বুঝছি। আগের যে মিডিয়া আর এখন মিডিয়ার মধ্যে পার্থক্যটা কি দেখতেছেন? এখনকার যেটা হচ্ছে আমরা সব একক হয়ে যাচ্ছে, ইউনিট। ধর যদি 2001 থেকে তুমি যেটা বললে, সিডি দোকানে গেলেও কিন্তু, তুমি সিডি কিনতে গেলেও কিন্তু একরকম, যে সিডি দোকানের যিনি বিক্রি করছেন তার সঙ্গে কথা বলা, আচ্ছা একটু দেখান, 10টা সিডি দেখা, সেখান থেকে হয়তো তুমি 8টা বা 6টা কিনলে, এই যে ইন্টারাকশন হলো। আবার পাশে আরেকজন ক্রেতা এসছে, সেও আর এক রকম হচ্ছে, এবং তারপর এটা নিয়ে চালানো। তো এইটার মধ্যে একটা আলাদা একটা ছোঁয়া, একটা অনুভব, একটা মেশার বিষয় আছে। কিন্তু এখন কি সেটা না, কিন্তু এখন সবকিছু ওয়ান ইউনিটস এখানে পাচ্ছে। নেক্সট প্ল্যান কি বাংলাদেশ মিডিয়াকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার? এই যে নতুন নতুন দরজা ওপেন হয়েছে, যে অনলাইন প্ল্যাটফর্মগুলো, ডিজিটাল প্ল্যাটফর্মগুলো, সেইগুলোতে কাজ করবার জন্যে আসলে আমাদের এখন ওইটির অ্যাক্টিং, ওইটির তৈরি করা, ওইটির মিউজিক একদমই আলাদা আসলে। তার কারণ শুধুমাত্র যে বাংলাদেশের অডিয়েন্সরা দেখবে তা তো না, আসলে সারা পৃথিবীতে আমাদের অডিয়েন্সরা দেখছেন, এবং সারা পৃথিবীর অডিয়েন্সরা দেখলেই কিন্তু বিজ্ঞাপনের জায়গাটাতে চাপ কমে যাবে। যেমন করে বিজ্ঞাপনের উপর চাপ বেশি পড়ে বলে টেলিভিশনের অবস্থা খারাপ, আমরা চর্চা করি না সঠিকভাবে, অভিনয় টিভিভাবে করছি না, সুন্দর করলে তো আমাদেরটা বাদ দিয়ে অন্য কেউ দেখতো না। তেমনি করে এই যে নতুন নতুন দরজাগুলো খুলছে, সেই দরজাগুলোর জন্যে, সেই প্ল্যাটফর্মগুলোর জন্য আমাদের আসলে প্রস্তুতি নেওয়া দরকার। সেইটির জন্য আমাকে যেটা মনে হয়, যদি আমরা টেলিভিশন সিটি যদি একটা করতে পারি, মানে ইন্ডিয়া যেমন একটা আছে ফিল্ম সিটি, হ্যাঁ ফিল্ম সিটি, যে ওদের তো 2-3টা আছে, অনেক বড় বড় ওদের আছে। এক্স্যাক্টলি। তো যদি টিভি সিটি করা যায়, বা ডিজিটাল সিটি যেভাবে আমরা বলি না কেন, সো এইটা তাহলে যেটা হবে যে, বা পারফর্মিং সিটি, তাহলে যেটা হচ্ছে যে একই জায়গায় যেয়ে সেখানটায় আমাদের অভিনয় করতে পারছি আমরা, এবং টেনশনলেস থাকছে আমাদের ফ্যামিলিরা। ওখান থেকে আবার সোজা চলে আসছে, আমরা যে বাসের ব্যবস্থা করে দিই, তাহলে আমাদের জুনিয়র শিল্পীরা আছে যারা কিন্তু ট্রান্সপোর্ট দিতে পারি না আমরা, তাদের আসা যাওয়াটা সঠিকভাবে হয়।
নিশ্চিন্তে থাকে এবং সেই সিটির মধ্যে আমরা যেটা হতে পারে যে আমরা দেখছি যে গ্রাফিক্যালি বা আজ পৃথিবী কোন জায়গায় চলে ভিএফএক্স যে জায়গায় চলে গেছে না, তো ওখানে যদি ওরকম একটা ইনস্টিটিউট, ছোট্ট একটা ইনস্টিটিউট থাকে যে যেখানটা ভিএফএক্স তৈরি হবে। আবার এমন অনেক কাজ কিন্তু আসছে এখন, হলিউডের অনেক ছবি যেখানটা গ্রিনটাকে অমিট করে দেওয়ার জন্য বাংলাদেশে পাঠায়, আমরা পারি না ওই জায়গাগুলো কাজ করতে। তো আমাদের এই জায়গাগুলো যেগুলো ওই সিটির মধ্যে যদি এগুলো থাকে, এবং ওই সিটিতে এমন একটা জায়গা থাকলো যেখানটা আমি বলছি যে সবসময় বলি আমি বেলার শেষে, যে বেলার শেষে ওল্ড হোম বোঝার জন্য বলছি, আসলে ওল্ড হোম নয়, যে আমাদের শিল্পী সিনিয়ররা যারা আছেন, যারা হয়তো কখনোই সঞ্চয় করেননি, আগে করাও হতো না, যে তারা যেন যে ওখানে থাকতে পারেন, ছেলে মেয়ের কাছে, বেটার বউর কাছে যেন ওনারা বার্ডেন না হয়ে ওখানে থাকতে পারেন। এবং ওইখানটাতে যেটা হবে যে আমাদের এখন নাটকে যা দেখা যায় যে একটা অ্যান্ড্রয়েড ফোন, একটা ছেলে স্মার্ট, একটা ছেলে একটা মেয়ে, আর রাস্তার মধ্যে শুরু হয়, রাস্তায় শেষ হয়ে যায়। কিন্তু আমাদের নাটক তা ছিল না, সবাই নাটক দেখতেন, সেটা কিন্তু বড় ভাই, ছোট ভাই, ফুপু, খালা, চাচা থাকতো এবং জয়েন্ট ফ্যামিলিগুলো ছিল। তাহলে ওই যে যারা থাকবেন ওখানে সিনিয়ররা ওই ওল্ড হোমে, যে মানে বেলার শেষের ওইখানটায়, তারাও অভিনয় করতে পারবেন। এরকম করে ওই টোটাল ওই জায়গাটাতেই একটা ক্রিয়েট হলে সুবিধা। যেমন আমি ওয়াহিদ ইবনে রেজার কথা বলতে চাই, যে কানাডায় ও এখন কাজ করছে, অনেক অস্কার প্রাপ্ত ছবিতে ও কাজ করছে ভিএফএক্স। আমরা যদি এভাবে করতে পারি, আমেরিকাতে গত 4 বছর আগে একটা ছেলে, বাংলাদেশের ছেলে, সে পেয়েছিল। সো এইগুলো জায়গায় যদি আমরা রপ্তানি করতে পারি, আমাদের আন্তর্জাতিক মানে যে দরজাগুলো খুলছে, সেই জায়গাগুলোতে প্রশিক্ষণ নিয়ে যদি আমরা যেতে পারি, সেটা হলে আমাদের অনেক ভালো হয়। এখন কিন্তু ভালগার জিনিসটা কিন্তু টেলিভিশনের মধ্যে কিছুটা হলো ঢুকে গেছে, তো এই জিনিসটা আপনি কি বলবেন, আর এটা সরানোর জন্য কি করা উচিত? এইটা আসলে ভীষণভাবেই, মানে যে জন্য আমরা বারবার বলছিলাম যেটা টেলিভিশন নীতিমালা থাকলে এটা অনেক বেশি সুবিধা হয়, যে আসলে আমি কতটুকু দেখাতে পারবো যে আমাদের বাংলাদেশের সংস্কৃতির জায়গাটি সেটা। এই যে তুমি একটু আগে বলছিলে আমি তোমার শো দেখি, খুব বেশি তা না, স্কোপ পেলে দেখি, আমি দেখেছি সেখানটায় তোমার একটা নতুনত্ব আনার তুমি চেষ্টা করেছো, যে যারা ইয়াং ক্রাউড তারাও পছন্দ করে, আবার মারাও পছন্দ করে। এরকম একটা দুষ্টু ছেলে যেন আমার জন্য থাকতো। মারা কিন্তু ছোট ছেলে যখন দুষ্ট হয় খুব খুশি হন, কিন্তু বড় ছেলে খুবই ভদ্র শান্তশিষ্ট, আবার ছোট ছেলেটা একটুখানি দুষ্ট হবে সেটা চায়। তো মাওরাও চায় যে এরকম একটা দুষ্ট ছেলে আমার হোক। তার মানে কি, তুমি দর্শক কিন্তু দুরকম ধরছো, একটা ইয়াং ক্রাউড ধরছো তুমি, একটা বড় মা বাবা শ্রেণী, প্যারেন্টস শ্রেণী ধরছো। না, আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় এখন আমার ইউটিউব চ্যানেলে 1.7 মিলিয়ন সাবস্ক্রাইবার আছে, যেটা বাংলাদেশের কোনো ইউটিউবের নাই। বাট ইনশাআল্লাহ সবাই, আমি চাই সবাই জানি। না এক্স্যাক্টলি, তার মানেটা কি? তার মানেটা হচ্ছে তুমি একটা কিছু নতুন আরেকটা যোগ করতে চাইছো, নতুনত্ব চায় মানুষ এবং মৌলিকত্ব চায়। তো এই যে এই জায়গাগুলো যখন হয় না, তখন সেটা, এটার জন্য কিন্তু তোমার অশ্লীল শব্দ প্রয়োগ করা দরকার না, তোমার বোতাম খুলে কারোকে অভিনয় করানো দরকার নেই। এবং মজার ব্যাপার হচ্ছে যে আমার যতজনই আমার অফিসে আসে, আমার প্রত্যেক শনিবারে আমি আমার ফ্যান্সের সাথে দেখা করি, ম্যাক্সিমাম গার্ডিয়ান সহ আসে। তো আমাকে বলে যে আমার মেয়েটাও পাগল করে ফেলে তোমার ভিডিও দেখতে, এখন আমিও পাগল হয়ে গেছি, কেন আমার অভ্যাস হয়ে গেছে। আর আমার সবচেয়ে ভালো লাগে যে আমি যখন অবশ্যই 1.7 মিলিয়ন একটা গুগল থেকে সাবস্ক্রিপশন করাটা অনেক টাফ একটা ব্যাপার, সেটা বাংলাদেশের মতো জায়গা। সো আমি নোয়াখালী বা সিলেট বা কুমিল্লা কোনো জায়গায় গেলে এত মানুষের ক্রাউড এবং এত ভিড়, আমি জানি না কিভাবে জেনে যায়। বাট আমি যখন দেখি যে একটা বাবা মা সহ আমাকে দেখতে আসে, আই ফিল সো প্রাউড। ডিরেক্টররা ওই যে ভিউটাকে ক্যাচ করার জন্য তারা, আমি নাম বলবো না, তারা অনেক বড় ভাই আমার, খুব কাছেরও, আমি তাদেরকে ডিরেক্টলি বলছি যে ভাই কেন আপনারা এটা করতেছেন, কারণ বাচ্চারা দেখতেছে, কোনো 18+ নাই, কিছু না, অনেক ভালগার কন্টেন্ট হচ্ছে, অনেক কথা শব্দ ইউজ করতেছে, যেগুলো বাচ্চারা এখন কিন্তু ইউটিউবের মাঝখানে বসে থাকে। আপনি ছোট ছোট বাচ্চাদের দেখবেন ইউটিউবে সারাদিন বসে থাকবে, তারা খেলে দেখে এগুলো। তো এগুলো যদি তাদের চোখে পড়ে, এগুলো কি শিক্ষাটা পাবে? হ্যাঁ, কন্টেন্ট থাকুক, কিন্তু যদি তারা 18+ কন্টেন্ট, মানে সেখানে একটা উল্লেখযোগ্য করা থাকবে যে 18+ কন্টেন্ট। কিন্তু আমার মনে হয় না মিডিয়াতে, আমাদের টেলিভিশন চ্যানেলে 18+ কন্টেন্ট চলা হোক। তোমার সঙ্গে আমি সম্পূর্ণ একমত। এবং ওই রকম জায়গাগুলো তো অবশ্যই আমরা চাই না যে আমাদের দেশের সংস্কৃতি তো তা না, আমরা মধ্যবিত্ত ফ্যামিলির মানুষরাই আমরা বেশি টেলিভিশন দেখি, তাই না? অতএব আমাদেরকে অবশ্যই ওই রকম আমাদের সংস্কৃতির সাথে মানে যেটি পরিপন্থী সেটি বলতে পারবো না। আমরা এখনো টেবিলে খেতে বসলে বড়দেরকে বলে উঠি, আমি এখন উঠতে পারি, এটা কিন্তু অন্য দেশের কালচার না, তাই না? আমাদের
কালচারটা একটু কালচারটা। সো আমাদের কালচারটাকেই আমাদের দেখাতে হবে। এই মিডিয়াটা আসলে মানুষকে তোমার আনন্দ দেবার এবং শিক্ষা দেওয়ার বিষয়। অবশ্যই অবশ্যই। এখানে তুমি মানুষকে উস্কে দেবার খারাপ পথে সেটা ভাইয়া কিন্তু না। আমি আজকে আপনাকে আসলে সত্যিকারে পেয়ে আমি অনেক খুশি হয়েছি, কারণ আমি অনেক কথাগুলো আসলে দর্শক হয়ে আমি আপনাকে বলতে পারছি। মেয়েদেরকে মিডিয়াতে কাজ করতে দেওয়া মানে খারাপ। ওয়াই? এই কোশ্চেনটা আমি আপনাকে করতেছি, কেন? অনেক জায়গায় কমফোর্টেবল বোধ করে না, বা হয়তো দেখা গেল যে এমন একটা যিনি যার সঙ্গে কাজ করেছে সেও মিডিয়াতে নতুন, সেই ডিরেক্টর বা সেই প্রডিউসার এমন একটা জায়গায় গেছে, সেই জায়গাটিতে দেখা গেল যে তার জন্য আনকমফোর্টেবল। তো উল্টো পুরো যারা সিরিয়াসলি যারা মিডিয়া করে এক্স্যাক্টলি তাদের দুর্নাম হয়ে যায়। আমার অনেক ট্যালেন্টেড আর্টিস্টরা এখানে যারা যারা দেখছে, তারা যে কাজ করতে পারছে না, যে অনেক প্যারেন্টসরা দিচ্ছে না তাদের সন্তানকে কাজ করতে, বা অনেক ঝামেলা হচ্ছে, তো এদের বিষয়ে আসলে কি করা উচিত আর এবং সেই প্যারেন্টসদেরকে আপনার কি বলা উচিত, এটা যদি একটু বলতেন। না আসলে সেটা হচ্ছে এরকম, আমরা অনেক বাংলাদেশ টেলিভিশন প্রাইভেট চ্যানেলগুলো মিলে যত শিল্পী আছেন, উপস্থাপক আছেন, সেই তাদের দিয়ে সংগঠন হয়েছে, ডিরেক্টরদের আছে, যারা নাট্যকার তাদের আছে, যারা অভিনয় শিল্পী তাদের আছেন সংগঠন। তো এই যে আমরা যে করেছি, আমি অভিনয় শিল্পী সংঘের প্রেসিডেন্ট, সেই হিসেবে আমরা দেখেছি যে আনকমফোর্টেবল বোধ করে যে সমস্ত জায়গায়, সেই রকম আমরা লিখিত কমপ্লেন পেলে আমরা ওই কমপ্লেনগুলো নিয়ে আমরা তাদের সঙ্গে বসি যে কেন তার সাথে বা তার ইচ্ছার বিরুদ্ধে কোনো কথা বলা হলো তাকে, বা আনকমফোর্টেবল সিচুয়েশন কেন তৈরি হয়েছিল, কি আমরা দুই পক্ষের কথা শুনে আমরা সেইখানটায় আমরা আমরা শাস্তির ব্যবস্থা নিই এবং যথাযথ ব্যবস্থা নিই, এবং আমরা মনে করেছি যে সেটা অনেকখানি কমে গেছে এবং আমরা ওইটাকে জিরো টলারেন্সে আমরা আনতে চাই। মানে আপনি তো মিডিয়ার প্রথম থেকে এন পর্যন্তই আছেন, তো আসলে ভালোবাসা তো পথের মধ্যে হয়েই যায়, 2 1 5 10 15 20 40 50 জনের সাথে হয়েইতেই পারে, এটা ব্যাপার না। তো এরকম কত প্রেম ভালোবাসা হয়েছে আপনার? এটা অনেক কঠিন প্রশ্ন। আসলে কঠিন প্রশ্নের আগে আমি অন্য প্রশ্নের একটা উত্তর দিয়ে আসি। আমাদের গুলশানে নিকেতনে যেহেতু আফ্রিদি যেটা বলেছিল যে কোনো রকম কোনো কিছু ঘটলে আমাদের যেখানে 4টা 5টা সংগঠনের অফিস আছে এবং সবগুলোই একদম সরকারি রেজিস্টার্ড। সো কোনো রকম কোনো কিছু হলে আমি বলতে চাই যে আমাদের যারা মিডিয়ার বন্ধুরা কাজ করতে আসেন, আপনারা যোগাযোগ করলে আপনার সমস্ত সমাধান তারা করে দেবেন। ধন্যবাদ। এবার সে প্রেমের প্রসঙ্গে আসছিলাম যে রাস্তায় হাঁটতে হাঁটতে প্রেম, চলতে চলতে প্রেম, ভাত খেতে খেতে প্রেম হতেই পারে মানুষের, আবার রিক্সায় প্রেম, আরেক রকম, তাই না? মানে বৃষ্টিতে প্রেম, বৃষ্টিতে হয়েছে, রিক্সাও হয়েছে। হ্যাঁ মানে হয় না, বৃষ্টিতে যাচ্ছে তখন হয় গাড়িতে চড়া হয়, তখন তো প্রেমের যে বয়সটা ছিল তখন মানে বৃষ্টির প্রেমটা খুব ভালো লাগতো, রিক্সার মধ্যে বৃষ্টিতে। হ্যাঁ সেটা তো ভীষণ ভাবে, এবং এটা জিজ্ঞেস করে নিতাম যে পর্দা আছে কিনা, পর্দা আছে কিনা, অথবা পর্দা না থাকলে একরকম খুশি। প্রেমিকা তো থাকবেই অবশ্যই আপনার সাথে। অবশ্যই, নিশ্চয়ই, মানে পর্দা না থাকলে একরকম খুশি, থাকলে একরকম খুশি। সো প্রেম তো মানুষের। আচ্ছা, যেমন আমি মিডিয়াতে অনেক অনেক আর্টিস্টের উপরে ক্রাশ খাই, ভালো লাগে আমার। তা আপনার এরকম ক্রাশ বা ভালো লাগার পারসনটা? না, আমার মিডিয়াতে কারোর সঙ্গে ক্রাশ না, এটা তো খাই না। আমি ইচ্ছে করে অনেক বলবেন না। না সিরিয়াসলি তুমি জানো না আফ্রিদি, একদম আমি আমার হচ্ছে কি প্রথম থেকেই যেহেতু তোমার ওই বিষয়টা ছিল যে ওই যে মাতবাড়িটা ক্যাপ্টেনশিপ ছিল শিশু কিশোর সংগঠন থেকেই, তো তাতে করে সেই জায়গাটা প্রথমে যে জায়গা ছিল যে না নিজেদের মধ্যে হওয়া যাবে, নিজেদের মধ্যে হওয়া যাবে না, সেটা ট্রেনিং এ দেখা গেছে যে ধরো যে আমি যে জায়গায় থাকতাম সে এলাকাবাসীর পাশের এলাকার সঙ্গে হচ্ছে কারো সঙ্গে। আচ্ছা, তো আমি তো আপনার ছোট ভাই, তো আপনার তো একটা দায়িত্ববোধ থাকা উচিত। অবশ্যই আমার অনেক দায়িত্ব আপনার আছে। তা আমি চাইতেছি খুব তাড়াতাড়ি একটা বিয়ে করার আর কি। তা আপনি যদি একটা মেয়ে দেখতেন আর কি, মানে লজ্জা লাগে নিজেরটা নিজে কি বলবো আমি। না সেই তোমার বয়স হয়ে গেছে এখন, প্রাপ্ত বয়স বিয়ের আর কি। আসলে দর্শক আপনারা, আমি আসলে নিজের কথা আসলে কিভাবে বলতে চাই, আসলে এটা ভাই হিসেবে যদি আপনি কোনো আপনার পরিচিত কেউ যদি থাকে আর কি, ঠিক আছে, সেটা যেহেতু বিয়ের বয়স হয়ে গেছে, ছেলে খুব ভালো ছেলে, চুল মাঝে মাঝে উপর করে হাঁটি, কোনো সমস্যা নেই, খুব ফ্যান্টাস্টিক একটা ছেলে। আমি আসলে নিজের তারিফ নিজে কেমনে করে এটা তো কখনো শুনি নাই আমি। না অসুবিধা নেই, আমি সবগুলো তোমার আমি ইউটিউবে দেখে নেব, দেখে নিয়ে তোমার একটা বায়োডাটা তৈরি করে অবশ্যই আপনি আমাকে গালি দেওয়া শুরু করবেন না, সেখানটা আমি মেয়ের বাড়িতে পাঠাবো। আগে করে ফেলেন এটা, কারণ ইউটিউবে দেখলেই আপনি আমাকে গালি দেওয়া শুরু করবেন। না না, তোমার নিশ্চয় তোমার যত ফ্যান আছে সেই ফ্যানগুলো থেকে একটা বের করে ফেলবো। আপনার ফ্যামিলি মেম্বারে কে কে আছে? আমার হচ্ছে কি বাড়িতে আমি হচ্ছে কি তোমার সবচেয়ে নগণ্য, এরকম হচ্ছে কি পুরুষ একজন, আর সব আমাদের হচ্ছে গিয়ে ছাদে প্রায় 1000-1500 গাছ, আর আমার 2 মেয়ে, একজন স্ত্রী,
একজন স্ত্রী আছে, তিনজন সাপোর্টিং স্টাফ, তারাও মেয়ে। শুধুমাত্র আমি এবং আমার বাড়িতে একা পুরুষ থাকি আর কি। গ্রেট। তো মানে আপুর সাথে কি লাইক আপনার মানে প্রেম হয়েছে? অবশ্যই। তো আপু দেখছে অবশ্যই। হ্যালো আপু, আপনি দেখছেন আমি জানি, এখন আপনি হাসছেন সেটাও আমি জানি। থ্যাংক ইউ হাসার জন্য। যদি না হাসেন তাহলে খুব কষ্ট পাবো। যাক, তো আপুর সাথে কিভাবে আপনার সম্পর্কটা হয় এটা যদি একটু। এটা যে কি তোমার ওই আমার রিকশায়, এটা কি সেই আপু যে রিকশায় ছিল? আপু দেখতেই পাচ্ছেন যে রিকশায় আরেকজনের সাথে ছিল। রিকশা আপুর সঙ্গে ছিল। হ্যাঁ, রিকশার আপুর সঙ্গে আমার সাথে পদ্মা খুঁজেছিল। আপনি বুঝতেই তো পারছেন যে কোন ব্যাপারটা কোন জায়গায় গড়িয়েছে। তো এই ব্যাপারটা নিয়ে একটু ধরবেন অবশ্যই। এটা ধরা উচিত আসলে। এটা আপনারা, এটা আমি আপনার ছেলে হিসাবে বললাম আর কি। এখন এটা ধরেন প্লিজ। আমি আবার খুবই তোমার হচ্ছে কি মোটামুটি ভাবে যে ধরনা খাওয়ার জন্য বেশ খানিকটা সত্য কথা বলি। আচ্ছা আচ্ছা। সত্যের কাছাকাছি থাকার চেষ্টা করি আর কি। অনেকটা ধরো যে হয়তো তুমি রিকশা বলেছি, হয়তো পর্দাটা বলিনি, তার মানে সত্যের অনেকখানি কাছাকাছি চলে গেছে। একটু পরে আরো কাছে চলে যাবেন, নামটাও বলে দিবেন আর কি। আচ্ছা, তো আপুর সাথে কিভাবে প্রেমটা হয় আর কি? আমার সঙ্গে হচ্ছে কি আমার বন্ধুর বোন। এটা কোনো কথা? আমার একটা বন্ধুর বোন। এটা কোনো কথা? এটা আমি একটা ইয়েতে গিয়েছিলাম, তো ও আসলো কানাডা থেকে আসলো, তারপর ওর ফুফাতো বোনকে নিয়ে আমার সঙ্গে দেখা হলো। তারপর আমরা দেখলাম যে বেশ কিছু চারিত্রিক বৈশিষ্ট্য একটু ইন্টারেস্টিং। বন্ধুর বোন নাকি? আমার বন্ধুর ফুফাতো বোন আর কি। ফুফাতো বোন পড়ে ফেলছেন? মানে একজন অ্যাক্টর যদি একজন ডক্টরকে পটাতে না পারে তাহলে তো কি হবে না? I like it. Amazing. মানে এটা আসলে খুব জোস। সীমান্ত ভাই, কি অবস্থা ভাই? ভালো আছো? মানে আমার এক ফ্রেন্ড আছে, এমনি মাঝে মাঝে যাবো না তোমার বাসায়। ওকে, সীমান্ত ওখানে থাকবে কেন? সীমান্ত এখানে চলে আসুক না। সীমান্ত একটু ভালো হয় না, মানে আমারও একটু তোমাকে পড়ানোর দরকার আসলে। আর একটা মজার ব্যাপার হচ্ছে, আপনি বিয়ে করেছেন ডাক্তার একজনকে। একটা অ্যাক্টর যদি ডক্টরকে পটাতে না পারে তাহলে তো এটা হয় না, তাই না? মানে শুধু ডক্টররা হয় না, পেশেন্ট হিসেবে পটায় ফেলে। তাহলে কি আমিও কি একজন ডাক্তার পটাবো? আপনি যদি বলেন। ডক্টর হতে পারে, তুমি প্র্যাকটিস করে না এমন কোন ডক্টরকে পটাও না। ওকে, আছে ফিনান্সিয়ালি লস হবে, কিন্তু তুমি এমনি সাপোর্ট কেন? কিন্তু তুমি তোমার সাপোর্টিং সেবা ভালো পাবা, সেবা ভালো পাবো যদি সে প্র্যাকটিস না করে। আচ্ছা, আপনার মেয়ে কিসে পড়ে? দুইজন? একটা হচ্ছে গিয়ে পড়ো এ লেভেলস দিচ্ছে, আর একটা হচ্ছে গিয়ে ক্লাস 2 তে। ক্লাস 2 তে? হ্যাঁ, অনেক। কোন স্কুল? হচ্ছে গিয়ে বিএফ শাহিন সায়েন্স স্কুল। আমি ওকে বলেছিলাম তোমার সায়েন্স স্কুলও বলেছিল, কি না না বিএফ শাহিন কলেজ বাবা, তুমি ঠিকমতো দেখো। আচ্ছা আচ্ছা আচ্ছা, গ্রেট। আপনার আসলে এত সুন্দর একটা পরিবার। আমি এতক্ষণ দর্শক অনেক দুষ্টুমি করেছে, আই হোপ আপনারা কেউ রাগ করবেন না, কারণ আমি দুষ্টুমির ভিতরেই থাকতে ভালোবাসি। আর ভাইয়া তো ভাইয়াই আর কি। এইটাই যে আজীবন আমাদের মিডিয়ার মাঝখানে একজন ফুলের মতো মানুষ, তার মন অনেক বড়, এবং আমরা সবাই তাকে মিডিয়ার লেজেন্ড ডাকি, কিং অফ মিডিয়া অফকোর্স। তো থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের শোতে আসার জন্য, আজকে অনেক কিছু ক্লিয়ার আউট করার জন্য। আপনার থেকে অনেক কিছু শেখার আছে, যে আপনি অলওয়েজ আমাদের মিডিয়াটাকে অনেক উপরে নিতে চান এবং অনেক ড্রিম দেখেছেন। এবং অনেক মানুষের আজকে আমি মনে করি যেই কথাগুলো বলেছেন, যে কারোর কোনো এরকম প্রবলেম থাকলে ডাইরেক্ট নিকেতনের অফিসে 4টা সরকারিভাবে স্ট্যাম্প দেওয়া আপনাদের সংগঠন আছে, তো এই সংগঠনের কাছে গেলে অফকোর্স আপনারা ডাইরেক্ট অ্যাকশন নেবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর দিস থিং। আর একটা জিনিস ভালো লেগেছে, আপনি আসার আগে আমাকে, যখন আমরা অফসেটে কথা বলতেছিলাম ভাইয়ার সাথে, ভাই আমাকে বলতেছে যে আফ্রিদি আমি অনেক নতুন ছেলেপেলে খুঁজছি যারা অনেক ট্যালেন্টেড, যারা অ্যাক্টিং করে, যারা অভিনয় করে, যারা গান করে, তাদেরকে চান্স দেওয়ার জন্য। সো এর জন্য আমি থ্যাংক ইউ ভেরি মাচ, যে আমাদের জেনারেশনকে একটা সুযোগ দেওয়ার জন্য। তো যাওয়ার আগে আপনার লাখো কোটি মানুষের দর্শকদেরকে কি বলতে চান প্লিজ? দর্শকদের যেটা বলতে চাই যে আপনারা সবাই ভালো থাকবেন, এবং দর্শকরা আমরা যারা এই আপনাদের জন্য, আপনাদের আনন্দের সেবার জন্য কাজ করি, তাদের জন্য দোয়া করবেন। বাংলাদেশকে ভালোবাসবেন। বাংলাদেশের সিনেমা দিন দিন অনেক অন্যদিকে যাচ্ছে, তো আর মানুষের পাশে থাকার চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে আমরা আমাদের দেশটা অনেক বেশি অন্য জায়গা হয়ে যাচ্ছি। শুধুমাত্র ছেলে মেয়েকে ফার্স্ট হতে হবে সেটা না, মানুষ হতে হবে, এইটি অনেক বেশি ইম্পর্টেন্ট। আমরা যেন একদিন চটপটে একটা তরুণ দেশে ভরপুর করে দিতে পারি, সেইটি আমাদের সব প্যারেন্টসদের কাছে আবেদন থাকলো। আমাদের মাই টিভির দর্শক সহ সারা পৃথিবীর সমস্ত দর্শককে অনেক অনেক শুভেচ্ছা। আপনাদের প্রতি আমাদের শ্রদ্ধা, ভালোবাসা, এবং আমরা চাই যে আমাদের জন্য যেন আপনাদের দোয়া থাকলো। থ্যাংক ইউ ভেরি মাচ ফর কামিং টু মাই শো। সো গাইস, আজকে এই পর্যন্তই, দেখাবে পরবর্তী শোতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।